হতকা গোমরামুখ ইউক্রেনি ছোট দারোগা পথ শিবল নিজের খাস কামরায় বসে গোফে তাঁ দিতে দিতে জানালা দিয়ে থানার উঠোনটার দিকে চোখ পাকিয়ে তাকাচ্ছিলেন। অন্ধকার ঘিঞ্জি ঘর, বড় নিঃশব্দ। একমাত্র ঘড়িরই যা ঘ্যানর ঘ্যানর মিনিট গোনার টিকটিক শব্দ। বাইরে আলোয় উদ্ভাসিত উঠোনটা ডাকছে। মধ্যখানে 3টে বার্চ গাছ, নিচে ঢালাও ছায়া। সেপাই কুখারিন ডিউটি শেষ করে সেই ছায়ায় দমকলের ঘোড়াদের জন্য রাখা ঘাসের গাদার উপর ঘুমোচ্ছে। দেখেই তো ছোট দারোগার পিত্তি জ্বলে গেল। তার তাবের লোক দিব্যি ঘুমাতে পারে, আর হতভাগা উপরহলা হয়ে তাকে কিনে এই ঘুপচিতে বসে চার দেয়ালের ভাবসা গন্ধের মধ্যে নিঃশ্বাস নিতে হচ্ছে। পথ শিবলোর মনে হলো, আহা, যদি সময় আর সুযোগ মিলত তাহলে বার্চের ছায়ায় ঘাসের ওপর সুঘ্রাণের মধ্যে শুয়ে কি ভালোই যে লাগত। মনে হতেই হাত পা ছড়িয়ে দিয়ে পথ শিবল হাই তুললেন, আর সেই সঙ্গে তার খুব রাগ হলো। কুখারিনকে ডেকে তোলার দুর্দমনীয় ইচ্ছে তাকে পেয়ে বসল। এই শুয়ার, এই কুখারিন! পথ শিবল গর্জে উঠল। পেছনের দরজা খুলে গেল, কেউ তার কামরায় ঢুকল। কিন্তু পথ শিবল আগের মতোই জানালার উপরে চেয়ে রইলেন। ঘরে কি এলো? কাঠের মেঝেটাকে ক্যাচকচ শব্দ দাবিয়ে দোরগোড়ায় কে দাঁড়িয়ে? ঘাড় ঘুরিয়ে সেসব দেখবার বিন্দুমাত্র স্পৃহা তিনি অনুভব করলেন না। পথ শিবল ডাকে কুখারিনের নড়াচড়ার কোনো লক্ষণ দেখা দিল না। হাতের উপর মাথা রেখে আকাশের দিকে দাড়ি উঁচিয়ে কুখারিনকে অমোঘ ঘুমোতে দেখে ছোট দারোগার মনে হলো যেন তার অধীনস্থ লোকটি পরিহাস করে নাক ডাকিয়ে তাকে প্রলুব্ধ করছে। তাকে তার নিজের ঘুমের ইচ্ছাটা যেমন বেড়ে গেল, তেমনি আবার ঘুমোতে না পারার কষ্টটাও হলো প্রবল। ইচ্ছে করলো উঠে গিয়ে কুখারিনের মোটা ভুঁড়িটাকে ক্যাত করে একটা লাথি মেরে তার দাড়ি ধরে ছায়া থেকে গনগনে রোদের মধ্যে টেনে আনেন। এই, কে ঘুমাচ্ছে এখানে? কালা নাকি? আগে ডিউটিতে, এখন আমি। পেছন থেকে একজনের মোলায়েম গলা শোনা গেল। পথ শিবল ঘাড় ঘুরিয়ে সেপাইটির দিকে কটমট করে তাকালেন। লোকটা জুলজুল করে চেয়ে রয়েছে, হুকুম পাওয়া মাত্র ছুটবে। তোকে তলব করেছি? আগে না। আসতে বলেছি তোকে? চড়া গলায় কথাটা বলে পথ শিবল চেয়ারের ভেতর শরীরটাকে বেঁকিয়ে দিলেন। আগে না, যা এখান থেকে যা, নইলে মাথার খুলি ফাটিয়ে দেব। বলবার সময় তার বাঁ হাতটা ডেস্কের উপর কিছু একটা খুঁজে ফিরছিল, আর ডান হাতটা চেয়ারের পিঠটা শক্ত করে চেপে ধরেছিল। সেপাইটা তৎক্ষণাৎ দরজা গলে হাওয়া। তার চলে যাওয়ার রকমটা ছোট দারোগার ভালো লাগলো না। তার মধ্যে কোথাও যেন অশ্রদ্ধা ছিল। তাছাড়া দম আটকানো ভাব, কাজের ঝাক্কি ঝামেলা, আজ বাদে কাল মেলা, আর তার উপর নানা রকমের খিটমিটিতে মন এমনিতেই ভার হয়ে থাকায় ছোট দারোগার মেজাজ খিচড়ে ছিল। কাজে মেজাজ না দেখিয়ে তিনি স্বস্তি পাচ্ছিলেন না। দরজার দিকে ফিরে পথ শিবল হাঁক দিলেন, এদিকে আয়। সেপাইটি ফিরে এসে দোরগোড়ায় ভয়ে কাঠ হয়ে দাঁড়ালো। পথ শিবল দাঁত খিচিয়ে বললেন, গারল কোথাকার! যা, উঠোনে গিয়ে কুখারিন গাধাটাকে তুলে দে। বল, থানা নাক ডাকবার জায়গা না। কই যেতে বললাম না? যাচ্ছি স্যার। একটা মেয়ে ছেলে এসে বলছে কি কি একটা মেয়ে ছেলে? কিরকম মেয়ে ছেলে? লম্বা মতো, গর্ধব। কি চাইছে সে? আপনার সঙ্গে দেখা করতে চায়। জেনায় কি জন্যে? দূর হ। জিজ্ঞেস করেছিলাম স্যার, আমাকে বলবে না। হুজুরের সঙ্গে নিজে দেখা করে বলবে। মাগিগুলার মরণ হয় না। যা, ডেকে নিয়ে আয়। বয়স কম নাকি? আগে হ্যাঁ স্যার। পথ শিবল গলা মোলায়েম করে বললেন, আচ্ছা নিয়ে আয় এখানে, তাড়াতাড়ি যা। বলে এবার তিনি সোজা হয়ে বসলেন। বসে ডেস্কের উপর এক গোছা কাগজপত্র উল্টাতে লাগলেন। প্যাঁচার মতো ভাব চলে গিয়ে এবার তার মুখে রাজপুরুষিত কড়া ভাব ফুটে উঠল। পেছন দিয়ে রমণী দেহের স্কার্টের খসখসে আওয়াজ শোনা গেল। পথ শিবল অর্ধেক ঘুরে সাক্ষাৎ প্রার্থনীকে সন্দেহের চোখে স্বাগত জানিয়ে জিজ্ঞেস করলেন, আপনার কি চাই, জানতে পারি? মেয়েটি মুখে কিছু না বলে ঘাড় নুয়ে নমস্কার করল। তারপর কুঞ্চিত ভ্রুর নিচে নীল ড্যাবড্যাবে চোখে অফিসারের এক দৃষ্টে তাকিয়ে ডেস্কের দিকে আস্তে আস্তে এগোতে লাগল। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েদের মতো তার পরনে আটপৌর সাদাশীতে পোশাক, মাথায় শাল জড়ানো, কাঁধে পাশুটে রঙের একটা জীর্ণ ওড়না, সুন্দর হাতের সরু সরু আঙুলে
ওনার আঁচল দুটো সারাক্ষণ সে পাকাচ্ছিল। লম্বা গোলগাল গরন, পিন্নত বক্ষযুগল, প্রশস্ত কপাল, অমন রাশ ভারী কঠিন ভাব খুব কমের মধ্যেই দেখা যায়। দেখতে বছর 27। হাঁটছিল খুব আস্তে। ভাবতে ভাবতে যেন নিজের মনে বলছিল কাজ নেই, বরং ফিরেই যাই। মেয়েটাকে দেখা মাত্র পথশিবল ভাবল সাবাস, একেবারে মারমার কাটকাট, যত উপদ্রব এদের নিয়ে। আমি একটু বলতে চাই। এইটুকু বলার পরেই চমৎকার সুরেলা গলা থেমে গেল। ছোট দারোগার গোফওয়ালা মুখের উপর তার নীল চোখ উসখুস করতে লাগলো। বসুন। দাঁড়িয়ে রইলেন কেন? আপনি যেন কি বলতে চান বলছিলেন? কথাগুলি সরকারি গলায় বলবার সময় পথশিবল মনে মনে ভাবছিল, আহা, ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী। মেয়েটি বলল, আমি সেই কার্ডগুলোর জন্য এসেছিলাম। থাকার কার্ড? না, থাকার কার্ড নয়। তাহলে কি কার্ড? ওই যে যে কার্ডগুলো মেয়েদের। আমতা আমতা করে বলতে গিয়ে মুখ লাল হয়ে উঠল। ভ্রু উঁচিয়ে মুচকি মুচকি হেসে পথশিবল জিজ্ঞেস করল, কি কার্ড? কি রকম মেয়েদের? যারা অন্য রকমের, যারা রাস্তায় ঘুরে রাত্রির বেলায়। পথশিবল কান এঁটো করা হাসি হেসে বলল, থাক থাক, বুঝেছি। ও, তুমি বেশ্যাদের কার্ডের কথা বলছো? হ্যাঁ, ঠিক ধরেছেন। মেয়েটি জোরে একটা নিঃশ্বাস নিল। ঠোঁটের কোণে একটু হাসি ফুটল। অনুচ্চারিত কথাটি মুখ দিয়ে বেরিয়ে যাওয়ায় এতক্ষণে সে যেন স্বস্তি পেল। বলো কি? আচ্ছা। উত্তেজনার খোরাক পাবার আশায় পথশিবল শুরু করলেন, আমি সেই কার্ডগুলোর জন্য এসেছিলাম। বলতে বলতে মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ধপ করে বসে মাথাটা এমনভাবে ঝাঁকালো যেন কেউ তাকে ধাই করে মেরেছে। বুঝেছি, বাড়িওয়ালি হওয়ার ইচ্ছে। না, আমি কার্ড চাইছি আমার নিজের জন্যে। বলতে গিয়ে মাথাটা যেন তার মাটির সঙ্গে মিশে যাচ্ছিল। নিজের চেয়ারটা মেয়েটার কাছে টেনে নিয়ে গিয়ে দরজার দিকে এক চোখ রেখে মেয়েটির কটিদেশ লক্ষ্য করে হাত বাড়িয়ে দিয়ে পথশিবল প্রশ্ন করল, ও, তোমার পুরনো কার্ডটা কোথায়? কিসের পুরনো কার্ড? আমার কোনো কার্ড নেই। মেয়েটি আর চোখে একবার চেয়ে দেখল, কিন্তু ছোট দারোগার স্পর্শ এড়ানোর সে কোনো চেষ্টা করল না। ও, তার লুকিয়ে চুকিয়ে ব্যবসা চালাতে? খাতায় নাম না লিখিয়ে? করে কেউ কেউ। এখন বুঝি খাতায় নাম তুলতেও চাও? বুঝেছি, তাতে বিপদ কম। পথশিবল এবার আর রাগ ঢাক না রেখে সৎসাহে মেয়েটির গায়ে হাত চালাতে চালাতে কথাগুলো বলল। চোখ নামিয়ে মেয়েটি আনারের মতো বলে ওঠে, এই আমার প্রথম। পথশিবল অবাক হয়ে ঘাটটা ঝাঁকিয়ে বলে, সত্যি? কি করে হয় তা? আমার তো মাথায় ঢুকছে না। মেয়েটি চোখ না তুলে ব্যাপারটা মিহি গলায় খোলাসা করে বলে, এর আগে কখনো ভাবিনি। এ আমার প্রথম মেলায় আসা। তাই বলে থতমত খেয়ে পথশিবল মেয়েটির কোমর থেকে হাত সরিয়ে নিয়ে চেয়ারটা পেছনে হটিয়ে নিয়ে গিয়ে পিঠটা হেলান দিয়ে বসল। ও, তাহলে এই ব্যাপার। তুমি চাইছো? কাজটা ঠিক নয়, তা তো বটেই। তাছাড়া খুব কষ্টের। অর্থাৎ বুঝেছ কি না? তবে যাই বলো, বুঝলে ব্যাপারটা যেন কেমন। সত্যি বলতে কি করে তুমি এ পথে পা দিচ্ছ আমি বুঝতে পারছি না। তুমি যা বলছো তা যদি সত্যি হয়। ঘাগি পুলিশ অফিসার তো পথশিবল, তাই বেশ বুঝতে পারছিলেন মেয়েটির মিথ্যে বলছে না। ওই ডাক সাইটে ব্যবসায় থাকলে মেয়েটি অমন নিটোল আর ভদ্র হতো না। ও পেশার নিয়মই এই যে যত আনাড়ি হোক, বেশ্যা হলেই মুখে আর হাবভাবে একটা ছাপ পড়ে যায়। মেয়েটির মুখে চোখে চাল চলনে তেমন কোনো ছাপ নেই। মেয়েটি হঠাৎ ভরসা পেয়ে পথশিবলের দিকে ঝুঁকে পড়ে বলতে লাগলো, সত্যি না হলে আমার মুখে যেন পোকা পড়ে। পাপ কাজে নামবো বলে যখন ঠিক করেছি, মিথ্যে বলে আর কি হবে? কোনো লাভ নেই। যে করেই হোক আমাকে এখন টাকা করতে হবে। আমি বিধবা। স্বামী আমার স্টিমার চালাতো। গত এপ্রিলে বরফ ভাঙার সময় জলে ডুবে মারা যায়। 2টি বাচ্চা, 9 বছরের একটি ছেলে আর 7 বছরের একটি মেয়ে। টাকা নেই, পয়সা নেই, নিজের আত্মীয় স্বজন বলতে কেউ নেই। যখন আমার বিয়ে হয় তখন আমার বাপও বেঁচে নেই, মাও বেঁচে নেই। শ্বশুরবাড়ির লোকজনেরা থাকে অনেক দূরে। কখনোই আমি তাদের মন পাইনি। তাদের অবস্থা ভালো, আমাকে তারা দেখে ভিখারির মতো। আমি কার কাছে যাই? একটা কোনো কাজে লেগে যেতে পারতাম ঠিকই, কিন্তু যে টাকা আমার দরকার গতরে খেটে কোনোদিনই তা পাবো না। ছেলেটি হাই স্কুলে পড়ে। স্কুলে ফ্রির জন্য একটা দরখাস্ত করতে পারতাম। আমি একজন সামান্য মেয়ে মানুষ, কে আমার কথায় কান দেবে? অমন চালাক চতুর খোকা আমার
ওকে স্কুল থেকে ছাড়িয়ে আনাটা খুব খারাপ হবে। খুকির বাবদও নানান খরচ খরচা আছে। সৎভাবে টাকা উপায়ে পথ খুব বেশি নাই, থাকলেও তাতে কতই বা রোজগার হবে। আমি কোন কাজেই বা লাগবো? রান্নাবান্নার কাজে। মাসে 5 রুবল তো মোটে পাবো, তাদের সংসার চলবে না, দুবেলা দুমুঠো হবেও না। কপাল ভালো হলে বরং এ ব্যবসায় একজন এক ছুটেই তার পরিবারের 12 মাসের খাই খরচা তুলে দিতে পারে। গতবারের মেলায় আমার এক চেনা মেয়ে তো 400 রুবলের বেশি কামিয়েছিল। সেই টাকার জোরে বন বিভাগের এক পাহারাওয়ালাকে বিয়ে করে এখন সে ঘরের বউ, দিব্যি সুখে আছে। তার জন্য তাকে ইজ্জত খোয়াতে গালে চুলকানি মাখাতে হয়েছিল বই কি। আমি কি বলবো, আপনি নিজে বিচার করে দেখুন। আমি তো মনে করি নিয়তি, সবই নিয়তির খেলা। আমার মনের মধ্যে ওই ধারণাটা যখন একবার চারিয়েছি, তখন এই পথে আমার আসতেই হবে। নিয়তি আমাকে টেনে এনেছে। যদি আমি টাকা করতে পারি তবে তো কথাই নেই, আর যদি গালে চুলকানি মাখাই সার হয় তাহলে সেও আমার কপাল। এভাবেই আমি দেখছি। পথশিবল তার প্রত্যেকটা কথাই হৃদয়ঙ্গম করতে পারছিলেন, কেননা মেয়েটির সারা মুখমণ্ডলে তার কাছে কোমল হয়ে উঠেছিল। গোড়ায় গোড়ায় তাকে ভীত দেখাচ্ছিল। ক্রমেই তার মুখে একটা দৃঢ় সংকল্পের ভাব ফুটে উঠল। ছোট দারোগা খুব অস্বস্তি অনুভব করতে লাগলেন, কেমন যেন একটু ঘাবড়েও গেলেন। কোনো বোকা লোক অমন মেয়ের পাল্লায় পড়লে জ্যান্ত ছাল ছাড়িয়ে তার হাড়মাস আলাদা করে ফেলবে। পথশিবল নিজের ভয়টাকে এইভাবে ফুটিয়ে তুলেন এবং মেয়েটির কথা শেষ হবার পর কাঠখোট্টাভাবে বললেন, খুব দুঃখিত, এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। পুলিশ সাহেবের কাছে দরখাস্ত করতে হবে। এটা তার এবং মেডিকেল কমিশনের দপ্তরের ব্যাপার, আমার কিছু করার নেই। পথশিবল চাইছিলেন মেয়েটিকে চটপট ভাগাতে। মেয়েটি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে সংক্ষেপে নমস্কার করে সন্তপর্ণে দরজার দিকে এগিয়ে গেল। পথশিবল ঠোঁট দুটো শক্ত করে চেপে চোখ কুচকে ওর চলে যাওয়া দেখতে লাগলেন। মেয়েটিকে পেছন থেকে থুতু করার ইচ্ছাটা এইভাবে তিনি সামলান। দোরগোড়ায় পৌঁছে ঘুরে দাঁড়িয়ে মেয়েটি জিজ্ঞেস করলেন, তাহলে পুলিশ সাহেবের কাছে আমাকে যেতে হবে? মেয়েটির নীল চোখে শান্ত সংকল্প, কপালে আড়াআড়িভাবে ফুটে উঠেছে কঠিন সুস্পষ্ট বলি রেখা। পথশিবল ব্যস্ত সমস্ত হয়ে জবাব দিল, হ্যাঁ, পুলিশ সাহেবের কাছে। আচ্ছা চলি তাহলে, নমস্কার, বলে মেয়েটি চলে গেল। ছোট দারোগা ডেস্কের উপর কোনোই ঠেস দিয়ে বসে মিনিট 10 ধরে নিজের মনে শীষ দিয়ে চললেন। মাথা না নাড়িয়ে বেশ জোরেই তিনি বিড়বিড় করে উঠলেন, কুত্তি, ছোহ, ছেলে মেয়ে। এর মধ্যে আর ছেলে মেয়েদের ধরে টানাটানি করা কেন? বুঝেছি, রস যে উতলে পড়েছে। তারপর অনেকক্ষণ আবার চুপচাপ। মানুষের জীবনও বলিহারি। অবশ্য মেয়েটির কথা যদি সত্যি হয়, মানুষকে করে আঙুলে করে নাচাচ্ছে। যাকে নাচায় সে টেরটি পায়। খানিক পরেই পথশিবল এত সব মাথা ঘামানোর যোগফল প্রকাশ পেল একটা দীর্ঘ নিঃশ্বাসে, কয়েকটা আঙুল মটকানোতে এবং চড়া গলায় একটা চিৎকারে। পেতনি পাহারাদার সেপাই তৎক্ষণাৎ দোরগোড়ে এসে জিজ্ঞেস করল, ডাকলেন? হ্যাঁ ডাকলেন স্যার। বেরো। আচ্ছা স্যার। উজবুক, বলে পথশিবল জানালার বাইরে তাকালেন। কুখারিন তখনও ঘাসের আটির উপর শুয়ে ঘুমাচ্ছে। ডিউটির সেপাইকে বলা হয়েছিল কুখারিনকে তুলে দিতে। বোঝাই যাচ্ছে সে ভুলে গেছে, কিন্তু ছোট দারোগার রাগ ততক্ষণে পড়ে গেছে। ঘুমন্ত সেপাইটাকে দেখে তার কোনো ভাবান্তর হলো না। একটা কিছুতে তিনি ভয় পেয়েছেন। মনশ্চক্ষে তার কেবলই ভেসে উঠছিল সেই মেয়েটির নীল নিথর চোখ। অবিচলিতভাবে চোখ দুটো সোজা তার দিকে চেয়ে আছে। মনটা ভারী খারাপ হয়ে গেল, আর কেমন যেন অস্বস্তি হতে লাগলো। ঘড়ির দিকে তাকিয়ে কোমরে বেল্ট টেনে নিলেন, তারপর অফিসের বাইরে চলে গেলেন। পথশিবল বিড়বিড় করে আপন মনে বললেন, ওর সঙ্গে একবার আমার দেখা হবেই, দেখা না হয়ে যায় না। দেখা সত্যি হলো। বড় অফিসের বাইরে দাঁড়িয়ে ডিউটি দিচ্ছিলেন পথশিবল। হঠাৎ তার নজরে পড়ল 5 পা দূরে সেই মেয়েটি পার্কের দিকে হেঁটে চলেছে। সে এক ধরন পা টিপে টিপে সন্তপর্ণে হাঁটা, নীল নীল চোখ সামনে ফেরানো। তার নিতম্ব, তার বক্ষদেশের আন্দোলনে কি একটা যেন আছে, একটা কিছু তার নির্লিপ্ত চাহনির মধ্যে যা মানুষকে ঠেকিয়ে রাখে। তার কপালের দগদগে রেখাটা আগের চেয়েও যেন এখন বেশি চোখে পড়ে। ওটা যেন ভাগ্যের হাতে নিজেকে বড় বেশি ছেড়ে দেওয়ারই চিহ্ন। কপালের এই দাগটা তার রুশ দেশি চাঁদ মুখটাকে বেশ কঠিন করে তুলে মুখটা মাটি করে ফেলেছে। পথশিবল গোফ চুমড়ে চুমড়ে
মনে মনে রঙিন কল্পনায় ঘোড়া ছুটালেন এবং ঠিক করলেন মেয়েটিকে কিছুতেই চোখের আড়াল হতে দেওয়া চলবে না। মেয়েটিকে লক্ষ্য করে মনে মনে তিনি সাবধান বাণী হাঁকলেন, র র ওহে ইকরি মিকরি চামচিকরি। 5 মিনিট পরেই পথশিল্পকে দেখা গেল পার্কে একটি বেঞ্চিতে মেয়েটির পাশে এসে বসে গেছেন। একটু হেসে জিজ্ঞেস করলেন, কি গো, চিনতে পারো? মেয়েটি চোখ তুলে শান্তভাবে তাকে দেখল। হাত না তুলে নিষ্প্রভ গলায় মেয়েটি বলল, পারি, নমস্কার। আছো কেমন? কার্ড পেয়েছিলে? এই যে দেখাচ্ছি বলে মেয়েটি আগের মতোই নিষ্পৃহভাবে জামার পকেটে হাতড়াতে লাগল। পথশিবল লজ্জায় পড়ে গেলেন। না না, আমাকে দেখাতে হবে না, বলছো যখন নিশ্চয়ই পেয়েছ। আর তাছাড়া কার্ড দেখতে আমি কি? আমি বলছি রোজগার টোজগার কিছু হচ্ছে? প্রশ্ন করে ফেলেই পথশিবল নিজের মনে বলল, হোক বা না হোক, আমার ভারী ভূতে ধরেছে। ওর কাছে আবার আমার অত শাক দিয়ে মাছ ঢাকার কি? পথশিবল সিধে কথা সিধে বলে ফেল। নিজের মনকে হাজার বুঝ দেবার চেষ্টা করেও পথশিবল সিধে কথা সিধে বলে উঠতে পারল না। ও এমন এক ধরনের মেয়ে, ওর কাছে কিছুতেই বিশেষ একটা কথা পারা যায় না। রোজগার খারাপ নয়, ষাটের কোলে। বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে থেমে গেল। খুব ভালো, খুব ভালো, ভারী খুশি হলাম। প্রথমই যা কষ্ট, তারপর শুয়ে যায় কি, তাই না? মেয়েটি আচমকা পথশিবলের দিকে ঝুঁকে পড়ল। তার মুখ সাদা হয়ে বেঁকে চুরে গেছে, হামুকটা গোল, যেন কান্নায় ভেঙে পড়তে চাইছে। হঠাৎ সে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে পূর্বমূর্তিতে ফিরিয়ে আনল। ও কিছু নয়, দুদিনেই ধাতস্থ হয়ে যাব। গলা কাঁপল না, কথাগুলো জড়িয়ে গেল না। রুমাল বাল করে নাকটা সশব্দে ঝেড়ে নিল। মেয়েটির সান্নিধ্যে তার নড়াচড়া, তার নিশ্চল নীল চোখ, সব মিলিয়ে পথশিবলর পেটের মধ্যে কেমন যেন একটা তলিয়ে যাওয়ার অনুভূতি হলো। উপরন্তু বিরক্তি ধরায় পথশিবল ধা করে উঠে পড়ে নীরবে হাত বাড়িয়ে দিলেন। মেয়েটি মোলায়েম গলায় বলল, বিদায়। পথশিবল মাথা একটু নামালেন। তারপর নিজের বোকামির জন্য নিজেকে গালমন্দ দিতে দিতে হনহন করে ছুটে চললেন। যেতে যেতে নিজের মনে বিড়বিড় করে বকতে লাগলেন, আহা, কি আমার সাথী সাবিত্রী এলেন। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখোনি না? দাঁড়াও, দেখাচ্ছি। আমার স্বাদ একবার পাও, তারপর দেখা যাবে কত তুমি মটকায় থাকো। বলতে বলতে এবার এও তার মনে হলো কিছু তো করেনি সে, মিছে মিছে চড়ছি। কথাটা মনে হয়ে পথশিবলর রাগ আরো বেড়ে গেল। পরের সপ্তাহে একদিন সন্ধ্যা নাগাদ ধর্মশালার দিক থেকে সাইবেরিয়ার ঘাটের দিকে পথশিবল হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ এক সরাইখানার জানালা থেকে সাপুন্নি মেয়েদের চিলচিৎকার আর সেই সঙ্গে আরও নানা রকমের কুৎসিত আওয়াজ ভেসে আসায় তিনি দাঁড়িয়ে পড়লেন। নারীকণ্ঠে খাবি খাওয়া একটা চিৎকার, বাঁচাও, পুলিশ। ঝনঝন করে গোটা কয়েক শব্দ হলো। কেউ কাউকে মারছে, আসবাবপত্র কাঁপছে, আর সবকিছু ছাপিয়ে উঠেছে একটা ভারী পুরুষালী গলা। সাবাস, মাগিটাকে ফের মার, সোজা নাক সই করে মার। মহা উৎসব এসে চেঁচাচ্ছে। ছোট দারোগা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সরাইখানার দরজার সামনেকার ভিড় ঠেলে ভেতর ঢুকে যে দৃশ্য দেখতে পেলেন, তাই তার আলাপি নীল চোখে মেয়েটি টেবিলের উপর আর হয়ে পড়ে বাঁ হাতে একটি স্ত্রীলোকের চুলের মুঠ ধরে ডান হাত দিয়ে তার ফুলের ঢোল হওয়া মুখের উপর নির্দয়ভাবে দমাদ্দর ঘুষি মারছে। নীল চোখ দুটো ক্রূরতায় গুলিগুলি হয়ে গেছে, ঠোঁটের সঙ্গে ঠোঁট শক্তভাবে আটা। হামুখের দুকোণ থেকে দুটো গভীর বলিরেখা চিবুকে এসে মিশেছে। আর তার যে মুখটা একসময় অদ্ভুত সৌম্য দেখাতো, সেই মুখে ফুটে উঠেছে বুনো জানোয়ারের নিষ্ঠুর উন্মুক্ততা। মুখটা এমন একজনের যে মুখিয়াছে তার স্বজাতের একজনকে এক নাগারে মারতে এবং যন্ত্রণা দিয়ে নিজে আনন্দ পেতে। যে স্ত্রীলোকটি পড়ে পড়ে মার খাচ্ছিল, চিচি করে চেঁচানো আর সেই সঙ্গে নিজেকে ছাড়াবার চেষ্টায় শূন্যে হাতছড়া ভিন্ন, তার আর কিছুই করার ক্ষমতা ছিল না। পথশিবলর মাথায় খুন চড়ে গেল। কোনো একটা কারণে কোনো একজনের উপর রাগ মিটিয়ে নেওয়ার প্রচণ্ড ইচ্ছে হলো। পথশিবল তেরে গিয়ে মেয়ে মানুষটাকে পাঁজা কোলা ধরে টেনে সরিয়ে নিয়ে গেলেন। টেবিলটা উল্টে গেল, ডিশগুলো পরে খামচুর হলো। যারা দাঁড়িয়ে দেখছিল তারা কেউ চিলচিৎকার জুড়ল, কেউ বা হো হো করে হেসে উঠল। সামনে হাত পা ছুড়লেও মেয়েটাকে জাপটে ধরে পথশিবল ক্ষিপ্ত অবস্থায় ক্ষণে ক্ষণে নানা রকম ভেঙচি কাটা লাল লাল মুখ দেখতে পেলেন এবং তাকে ক্রমাগত বাক্যবাণে বিঁধতে লাগলেন। তুমি তাহলে হাঙ্গামা হজ্জত না করলে বুঝি চলে না?
নীলচোখা মেয়েটি যাকে মেরেছিল মেঝের ওপর ভাঙা একরাশ ডিশের ওপর শুয়ে সে ডাক ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লম্বা কোট পরা মাথায় এইটুকু একজন তরবরে লোক পথশিবলকে বুঝিয়ে বলছিল কি ঘটেছে। ওই মেয়ে মানুষটা এই মেয়ে মানুষটাকে বলেছে হুজুর, ধিঙ্গি মাগি বলেছে, বাঘা তেঁতুল। এ তখন ওকে গিয়ে ধাই করে এক ঘা। ও তখন এর গায়ে এক গ্লাস চা ছড়ে দিয়েছে, আর তখন এ ধরেছে ওর চুলের মুঠি, আর তারপর থাপ্পড়ের পর থাপ্পড়। এ যা মার দিয়েছে সত্যি বাহাবা দেবার মতো। মেয়ে মানুষটার গায়ে জোর আছে বলতে হবে। মেয়েটিকে দু হাতের মধ্যে পিষতে পিষতে এবং নিজে একবার লড়ে দেখাবার প্রবল বাসনা অনুভব করতে করতে পথশিবল হুঙ্কার ছাড়লেন, আছে নাকি গায়ে জোর আছে? একজন লোক, তার ঘাড়ের কাছটা লাল আর পিঠটা ইয়া চওড়া। পিঠটা সে হাস্যকরভাবে বেঁকিয়ে জানালায় ঝুঁকে পড়ে রাস্তার দিকে মুখ করে হাঁকতে লাগলেন। ও ইসবশিফ, এদিকে এসো, এসো এদিকে, নাও বেরিয়ে পড়ো রাস্তায়, এখান থেকে সোজা থানায়, দুজনকেই যেতে হবে। এই উঠে পড়ো বলছি। এটুকু আসতেই যে তোমরা দাড়ি গজিয়ে গেলে, করছিলে কি? নিজের ডিউটি নিজেই জানো না? যাও ওদের থানায় নিয়ে যাও দুজনকেই। স্ত্রীলোক আত্মপ্রাণ সেপাইটি ওদের সঙ্গে করে নিয়ে যেতে যেতে প্রথমে তারপর ওর পিঠে আঙুলের খোঁচা দিল। পথশিবল ক্লান্ত হয়ে ফিরে এসে জানালার ধারে একটা চেয়ারে ধপ করে বসে পড়ে ওয়েটারকে বললেন, কনিয়াক আর সোডার বোতল দাও, জলদি নিয়ে আসো। দুনিয়ার সকলের উপর সব কিছুর উপরই তিনি খেপে গেলেন। পরদিন সকালে মেয়েটি এসে যখন সামনে দাঁড়ালো, পথশিবল দেখলেন সে আবার ঠিক আগের মতো ধীর স্থির। নীল নীল চোখ দুটো সোজাসুজি সে তার চোখের উপর রাখল। পথশিবল আগে কথা না বলা পর্যন্ত সে মুখ বন্ধ করে থাকল। রাত্রে ভালো ঘুম হয়নি, আরও সেই জন্য পথশিবলর মেজাজ তিরিক্ষি হয়েছিল। ডেস্কের উপর থেকে নথিপত্রগুলো টান মেরে মেরে ছুঁড়ে ফেলতে লাগলেন। তাতেও মেয়েটিকে বলবার মতো কোনো কথা তিনি খুঁজে পেলেন না। এসব ক্ষেত্রে আগে থেকে ধরে নিয়ে যেসব অভিযোগ আর বিশেষণ প্রয়োগ করার রেওয়াজ, পথশিবলর মুখে সেসব কিছুতেই আসছিল না। তিনি চাইছিলেন মেয়েটিকে মুখের উপর আরও কড়া করে কিছু বলতে, আরও ভালো করে গায়ের ঝাল ঝাড়তে। কিভাবে লাগলো বলে ফেলো। মেয়েটি জবাব দিল, ও আমাকে অপমান করেছিল। পথশিবল ব্যঙ্গ করে বললেন, বোঝো একবার, সাংঘাতিক অপরাধ। ওর কোনো অধিকার নেই অপমান করবার। আমি ওর মতো নই। হায় ভগবান, নিজেকে তুমি কি মনে করো? আমি করি অভাবে, আর ও করে স্বভাবে। এই তো ওর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওর কোনো ছেলেপুলে নেই। চুপ রও নস্তার। ভেবেছ ছেলেপুলের কথা বললেই আমি অমনি গলে যাব না? এবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ফের যদি কখন তোমাকে হাঙ্গামা করতে দেখি 24 ঘন্টার নোটিশে শহর থেকে বার করে দেব। মেলায় আর তখন জায়গা হবে না, বুঝলে? ভেবেছ তোমার মতো চিজদের আমি চিনি না, বাপের নাম ভুলিয়ে দিতে পারি। গুন্ডামি না? বড় বার বেড়েছ না? তোমাকে আমি টিট করে ছেড়ে দেব, পেতনি কোথাকার। পথশিবলর মুখ খুলে গিয়েছে, ক্রমশ অপমানের মাত্রা চড়ছে। মেয়েটি সাদা হয়ে যেতে লাগলো, চোখ দুটো কুঁচকে ছোট হতে লাগলো। আগের দিন রাত্রে সরাইখানায় ঠিক যেমনটি হয়েছিল। পথশিবল ডেস্কের উপর ঘুষি মেরে বলল, দূর হও এখান থেকে, ভগবানই বিচার করবেন। শুকনো পরিষ্কার গলায় কথাগুলো বলে মেয়েটি হনহন করে অফিস থেকে বেরিয়ে গেল। পথশিবল চিৎকার করে উঠলেন, বিচার কে করবে দেখিয়ে দেব। মেয়েটিকে অপমান করতে পেরে খুব সুখ হচ্ছিল তার। মেয়েটির নির্বিকার প্রশান্ত মুখ আর নীল নীল চোখ, তাকে সোজা তাকাতে দেখে পথশিবল খেপে গিয়েছিল। কি একটা সে ভাবে নিজেকে, ছেলেপুলে, খোরার ডিম, ওসব ঢং। ওর মধ্যে ছেলেপুলের কথা আসে কোথা থেকে? কোথাকার এক মরা খেগো বাজারের মেয়ে মানুষ মেলায় এসেছে পয়সা লুটতে, তার আবার লম্বা চওড়া বাদ, নিজেকে কোরবানি করছে। অনাথা নাচার ছেলেপুলে। ও ভেবেছে লোকে এত বোকা যে অমনি বললেই বিশ্বাস করবে। আসলে সত্যি কথা বলবার ওর সাহস নেই, তাই নিজের অবস্থার ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা। বাহ বাহ বাহ। ছেলেপুলে ছিল। স্কুলের একটা পুরনো জেলে পোশাক পরা ছোট একটা ছেলে, স্মরণের নুড়ির মতো মাথার চুল, কালো রুমালে কান দুটো ঢাকা, কাশিনের ঘাটে খান কয়েক তক্তার উপর নিরিবিলিতে বসে হেমন্তের হাওয়ায় কাঁপতে কাঁপতে দুজনে কথা বলছিল। পাশে এক গাদা বস্তার গায়ে হেলান দিয়ে ওদের মা
নীল চোখ মেলে ওদের দিকে সস্নেহে চেয়েছিল। খোকাকে দেখতে ঠিক মায়ের মতো, ওরও নীল চোখ। থেকে থেকে ছেঁড়া টুপির নিচে মাথাটা ঘুরিয়ে হেসে মার দিকে চেয়ে কিছু একটা বলছে। খোকির মুখময় বসন্তের বিশ্রী দাগ, ছোট্ট চোখা নাক, আর তার প্রাণবন্ত বড় বড় পাঙ্গু চোখের বুদ্ধি ছটা। ওদের চারপাশে পাটার উপর নানান রকমের বস্তা বান্ডিল ছড়ানো। সেপ্টেম্বরের শেষাশেষি, দিনভর বৃষ্টি, নদীর পাড়ে থিক থিক করছে কাদা, আর সামনে ঠান্ডা জলও হাওয়া বইছে। ভল্লার জলে তোলপাড় হচ্ছে, কালো কালো ঢেউ সশব্দে পাড়ে এসে ভাঙছে। হাওয়ায় একটানা একটা গুড়গুড় শব্দ। রাজ্যের লোক আসা যাওয়া করছে, তার মধ্যেই মুখে দুশ্চিন্তার ছাপ নিয়ে হন্তধন্ত হয়ে ছুটছে। নদীর উপদ্রুত অস্থির পটভূমিতে মা আর দুটি সন্তানের এই স্থির শান্ত জটলা কারো চোখে না পড়ে পারে না। ছোট দারোগা পথশিবলেরও তার নজর এড়ায়নি। একটু তফাতে দাঁড়িয়ে সে তিনজনের উপর তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখলেন। তার একটু নড়াচড়া করলেও সব তিনি জানতে পারছিলেন, আর কেন যেন খুব লজ্জা হচ্ছিল। আর আধ ঘন্টার মধ্যেই এই ঘাট থেকে কাশিনীর স্টিমার ছাড়বে, যেটির উপর লোকজন ভিড় হতে শুরু করল। নীলচোখা মেয়েটি নিচু হয়ে ব্যাগ বান্ডিলগুলো তুলে কিছু ঘাড়ে ফেলল, আর কিছু বগল দাবা করে নিল। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল। তার পেছনে পেছনে তার ছেলে আর মেয়ে, যে যার পুটলি ঘাড়ে করে হাত ধরাধরি করে চলল। পথশিবলকেও জেটিতে গিয়ে দাঁড়াতে হলো। না যেতে হলে বাঁচত, কিন্তু সে নিরুপায়। অল্পক্ষণের মধ্যেই দেখা গেল সে টিকিট ঘরের অদূরে দাঁড়িয়ে। তার চেনা সেই মেয়েটি টিকিট কাটছিল। হাতে তার বাদামি রঙের একটা ভারী মানিব্যাগে একতারা কাগজের নোট বেরিয়ে রয়েছে। মেয়েটি বলল, দেখুন, আমার দরকার, মানে বাচ্চারা যাবে সেকেন্ড ক্লাসে, কোস্ট্রোমা অবধি, আর আমি যাব থার্ডে। আচ্ছা, একটা ফুল টিকিটে ওদের দুজনকে হবে তো? হয় না? তা হলেও আপনি করে দিচ্ছেন? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, ভগবান আপনার মঙ্গল করুক। একগাল হেসে মেয়েটি সেখান থেকে চলে গেল। যেতেই ছেলেমেয়েরা তাকে ছেঁকে ধরে কি একটা বায়না জুড়ে দিল। মেয়েটি শুনতে শুনতে মুচকি মুচকি হাসতে লাগলো। দেখো কাণ্ড, বলছি না কিনে দেব, বলছি কি না তোমরা চেয়েছো আমি না দিয়ে থাকতে পারি? দুটো করে? বেশ, তাই হবে। এখানে দাঁড়িয়ে থেকো আমি না আসা পর্যন্ত। জেটিতে ঢোকবার মুখে কয়েকটা দোকানে ফল আর মিঠাই বিক্রি হয়। মেয়েটি সেদিকেই গেল। খানিক পরেই দেখা গেল ছেলে মেয়েদের কাছে এসে সে বলছে, এ নাও ভারিয়া, কেমন ভালো গন্ধওয়ালা সাবান এনেছি তোমাদের জন্য, শুকে দেখো কি সুন্দর গন্ধ। আর পেটিয়া, এই তোমাদের পেন্সিল কাটা ছুরি, দেখলে তো আমি ভুলিনি। আর এই পুরো 1 ডজন কমলা লেবু, দেখো একবারে সব খেয়ে ফেলো না যেন। জেটিতে স্টিমার এসে লাগলো। একটা প্রচণ্ড ঝাঁকুনি, সকলেই প্রায় পড়বার দাখিল হলো। মেয়েটি তাড়াতাড়ি হাত বাড়িয়ে ছেলে মেয়েদের টেনে কোলের মধ্যে নিয়ে চোখ ছানা বড়া করে চারদিকে ফেলফেল করে তাকাতে লাগলো। ভয়ের কোনো কারণ নেই দেখে তারপর হেসে ফেলল। ছেলে মেয়ে দুটো হাসতে লাগলো। গ্যাংওয়ে লাগিয়ে দিতেই প্যাসেঞ্জাররা সব পিলপিল করে গিয়ে স্টিমারে উঠল। পথশিবল লোকের ভিড় লক্ষ্য করে হেঁকে বলে উঠল, আস্তে আস্তে যান, কেউ ঠেলবেন না। একজন কাঠের মিস্ত্রির সর্বাঙ্গে ছিল হাতুড়ি, করাত, তুরপুন, উকো আর নানা ধরনের যন্ত্রপাতি। পথশিবল তাকে লক্ষ্য করে পেল্লায় এক ধমক দিয়ে বললেন, এই এই স্টুপিড। তার চেনা নীলাক্ষী মেয়েটি যেতে যেতে তার দিকে চেয়ে মৃদু হাসল। ফলে গলাটা আরো নরম করে তিনি কাঠের মিস্ত্রিকে হেঁকে বললেন, কি বেয়াক্কেল লোক হে, বাচ্চাদের নিয়ে মেয়ে ছেলেটি যাচ্ছে, একটু সরে যেতে তো পারো, মাথায় কি গোবর পোড়া? মেয়েটি স্টিমারে গিয়ে ওঠার পর পথশিবল মাথাটা একটু হেট করে তাকে নমস্কার জানালেন। শেষ বাঁশির আওয়াজ হলো। ক্যাপ্টেনের ঘর থেকে হুকুম হলো। কাছে খুলে গেল। স্টিমারটা কেঁপে উঠে চলতে আরম্ভ করে দিল। পথশিবল ডেকের ওপর প্যাসেঞ্জারের ভিড়ে তার চেনা মানুষটিকে খুঁজছিলেন। তাকে দেখতে পেয়ে পথশিবল মাথা থেকে টুপিটা নামিয়ে ঘাড় ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বারবার অভিবাদন জানাতে লাগলেন। মেয়েটিও রুশ কায়দায় মাথাটা ঈষৎ নামিয়ে নমস্কার জানাচ্ছিল এবং বুকের উপর ক্রুশ চিহ্ন আঁকছিল। ছেলে মেয়ে নিয়ে সে তো তারপর কোস্ট্রামায় চলে গেল। ওদের বিদায় জানিয়ে ছোট দারোগা পথশিবল খুব জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কর্মস্থলে ফিরে এলেন বটে, কিন্তু নিজেকে ভারী বিষণ্ণ আর অসুখী বোধ হতে লাগল। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল
আলো ছায়া। আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।